খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ বৃহস্পতিবার 22 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। নবান্নের ছাদ থেকে পালাতে হবে মমতাকে, পরিণতি হবে শেখ হাসিনার মতোই। আরজিকর নিয়ে মিছিল থেকে দাবি বিজেপির। নির্যাতিতার 2 ঘনিষ্ঠ সহপাঠী ঘটনার পর থেকে উধাও, তবে কি এদের সঙ্গেই ঝগড়া? অন্য রহস্যের ইঙ্গিত পাচ্ছে সিবিআই। সেই রাতে আগে থেকেই আমাকে ইনফর্ম করে রেখেছিল পুলিশ। এবার তিলোত্তমার দেহ দাহ করা নিয়ে মুখ খুললেন শ্মশানের ম্যানেজার, করলেন আরও বিস্ফোরক মন্তব্য। আমরা গরিব, বহু কষ্টে ডাক্তারি পড়িয়েছিলাম। ও নিজেও কঠিন পরিশ্রম করেছিল। নির্যাতিতার বাবার বেদনাদায়ক আর্তনাদ শুনলে চোখে জল আসবে আপনারও। সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করল নবান্ন। কলকাতা জেলা গ্রাম এবার সবার সমান টাকা। সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে গুলি চলার দায় নিতে হবে। মমতাকে সময়সীমা বেঁধে দিলেন শুভেন্দু। এবার কি করবেন মুখ্যমন্ত্রী? প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। সেদিন প্রথম থেকেই এই বিষয়টাতে অত্যন্ত পুলিশি তৎপরতা ছিল নজিরবিহীন। কিভাবে সেদিন ময়নাতদন্তের পরই আরজিকর হাসপাতালের আন্দোলনকারীদের ভিড় ঠেলে তিলোত্তমার দেহ বাড়ি পৌঁছে দিয়েছিল পুলিশ, তখনও বাবা মাই এসে পৌঁছতে পারেননি। তারপর কয়েক ঘন্টার মধ্যেই দেহ সৎকার। সেদিন তিলোত্তমার দেহের আগেও শ্মশানের লাইনে ছিল আরও 2টো দেহ, কিন্তু পুলিশ সেদিন খুব তাড়া দেখিয়েছিল। তিলোত্তমার দেহ আগেই দাহ করার নির্দেশ দিয়েছিল পুলিশ, তাই সেই মোতাবেক কাজ করেছিলেন পানিহাটি শ্মশানের ডোমও। তিলোত্তমার দেহ যে তড়িঘড়ি দাহ করা হয়েছিল স্বীকার করলেন পানিহাটি শ্মশান ঘাটের কর্মীরা। তাদের দাবি, আগে থেকে পুলিশ গিয়ে বলেছিল একটি দেহ আসবে, সেটা আগে দাহ করতে হবে। তখনও শ্মশানের কর্মীরা বুঝেই উঠতে পারেননি আসল বিষয়টা। পানিহাটি শ্মশানে তিলোত্তমার দেহের আগে 2টি মৃতদেহ পড়ে থাকা সত্ত্বেও তিলোত্তমার দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল। পানিহাটি শ্মশানের ম্যানেজার ভোলানাথ পাত্র বলেন, এই জায়গায় ভিড় জমে গিয়েছিল, তার আগে বডি ছিল, লোকাল লোক ছিল, যত তাড়াতাড়ি এলাকা ফাঁকা করা যায় পুলিশ সেটাই চেষ্টা করছিল। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করে রেখেছিল, বলেছিল একটা বডি আসছে, তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আগে থেকেই ফোন করে জানিয়ে রাখা ছিল। শেষ বেলায় তিলোত্তমার জন্য ভিভিআইপি ব্যবস্থা। কেন? করোনার গুরুত্বের কথা ভেবে নাকি অন্য কোনো কারণ? রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা বলেন, হ্যাঁ, উনি বলেছিলেন দ্বিতীয়বার ময়না তদন্ত করা হোক। তারপরই ফোনে বলছেন, শুভেন্দুবাবু আমার বডি নিয়ে চলে যাচ্ছে, আমি আগে যাই। বডি আমার বাড়িতে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিয়েছে। আর নান্টু ঘোষ, ওকে আগে গ্রেপ্তার করা উচিত, ওকে আর মিঠু মজুমদারকে। ও আগে কাঠ রেডি করে রেখেছে। প্রশ্ন তুলেছেন বামেরা। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, এফআইআর রাত 11:30টায়, তার আগে শ্মশানে বডি চলে গিয়েছে, এটা স্পষ্ট। আগে কোনোভাবে বডিটাকে পুড়িয়ে দিতে পারলে বাঁচে। হাসপাতাল থেকে শ্মশান পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নচিহ্ন মিটছে না তিলোত্তমার বাবা মায়ের। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 4000 লাইক এবং 3000 সাবস্ক্রাইবার টার্গেট করছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। আরজিকর কাণ্ডে সেই রাতে কেন খুন হতে হয়েছিল ট্রেনি ডাক্তারকে? তার পেছনে কি শুধু কারণ ধর্ষণ, নাকি আরও গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? নির্যাতিতার ধর্ষণ ও খুনের পর থেকে একের পর এক প্রশ্ন দানা বাঁধছে। এমনকি ঘুষ, বেআইনি ওষুধ চক্রের প্রতিবাদ করেই ধর্ষিতা ও খুন আরজিকরের ট্রেনি ডাক্তার। সূত্রের খবর, আরজিকর কাণ্ডে এই সম্ভাবনার কথাই উঠে আসছে সিবিআই তদন্তে। তবে এবার নজর ওই দিন রাতে আরও 2 সহপাঠীর দিকে। তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ এবং খুনের 10 দিন পেরিয়ে গেছে, কিন্তু সন্দেহভাজন সেই 2 পিজিটির এখনও কোনো খোঁজ নেই। জাগো বাংলার প্রতিবেদন অনুসারে গত কয়েকদিন স্বাস্থ্য দপ্তরের তরফে আরজিকরের সব চিকিৎসক ও পড়ুয়াদের শরীর স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। যারা কর্মবিরতিতে তাদেরও কোনো সমস্যা হচ্ছে কিনা তারও পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ হচ্ছে। সেই সময়ই জানা গিয়েছে 9ই আগস্ট রাতে নারকীয় ওই ঘটনার পর 2 পিজিটি আর কলেজে আসেননি। হাসপাতাল সূত্রে খবর, ঘটনার পর অর্থাৎ 9ই আগস্ট রাত থেকে আর খোঁজ নেই তাদের। এদের মধ্যে একজন মহিলা চিকিৎসক, অন্যজন তাঁরই পুরুষ বন্ধু, মহিলা চেস্ট মেডিসিন বিভাগের এবং অন্যজন অর্থোপেডিক ডিপার্টমেন্টের বলে জানা গিয়েছে। নির্যাতিতার মতোই তাঁরাও ছিলেন 2য় বর্ষের পিজিটি। তবে সেই 2 পিজিটি চিকিৎসক কেন আসছেন না কর্মবিরতিতে সামিল চিকিৎসকদের একটা বড় অংশই তা বলতে পারেননি। এমনকি উত্তর নেই স্বাস্থ্য ভবনের কাছেও। শোনা যাচ্ছে ঘটনার বেশ কিছুদিন আগে নির্যাতিতার সঙ্গে তাদের কথা কাটাকাটিও হয়েছিল। যদিও সেবারের মতো মিটেও গেছিল সব, কিন্তু গত 9ই আগস্ট ঘটে যাওয়া সেই নৃশংস ঘটনা প্রকাশ্যে আসতেই তাদের দুজনকে আর গোটা চত্বরেই দেখা যায়নি।
সাক্ষাৎকারে সেই দিনের কথা বলতে গিয়ে গলা ধরে আসে তার। আমরা খুবই গরিব পরিবার, ওকে বড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের মেয়েও ডাক্তার হওয়ার জন্য কঠিন পরিশ্রম করেছিল, দিন রাত এক করে খেটেছিল। ওর একটাই কাজ ছিল পড়া, পড়া আর পড়া। আরজি করে শিক্ষানবিশ ডাক্তার ছাত্রীর বাবা ফোনে 200 বছরের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি ব্রিটিশ সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে এ কথা বলেন। ডাক্তারির প্রতি তার মেয়ের অদম্য আকর্ষণ ও ভালোবাসা, মেয়ের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ করতে কি করে পরিবার তার পাশে দাঁড়িয়েছিল সেসব স্মৃতির কথা তুলে ধরেন বাবা। তিনি বলেন, কিন্তু এক রাতে আমাদের সকলের স্বপ্ন ছত্রখান হয়ে যায়। আমরা ঘরের মেয়েকে কাজ করতে পাঠিয়েছিলাম, আর হাসপাতাল আমাদের হাতে ওর দেহ তুলে দিল। আমাদের সব কিছু শেষ হয়ে গেল। নৃশংসভাবে নির্যাতন করে খুনের ঘটনায় বাবা বলেন, আমার মেয়ে আর কোনোদিনও ফিরবে না জানি। ওর কথা অথবা হাসির আওয়াজ আর কোনোদিনও আমাদের কানে ভেসে আসবে না। এখন আমার জীবনের একটাই কাজ হবে ওকে বিচার দেওয়া, ওর সঙ্গে যে অবিচার হয়েছে তার সুরাহা করা। তিনি জানান, তার একমাত্র কন্যার জীবনে একটাই স্বপ্ন ছিল, তা হলো ডাক্তার হওয়া, চিকিৎসা কাজে নিজেকে নিয়োগ করা। দেশের মেডিকেল কলেজে ভর্তির 1,70,000 পদের মধ্যে একটি ছিনিয়ে নিয়েছিল কঠিন পরিশ্রমে। যে পরীক্ষায় প্রতি বছর নিদেন পক্ষে 10 লক্ষ পড়ুয়া বসেন। পরীক্ষার প্লেসমেন্ট তার মেয়ে কলেজ অফ মেডিসিন এবং কল্যাণীর JNM হাসপাতালে সুযোগ পেয়েছিলেন। তার বাবা মা মেয়ের স্বপ্ন পূরণের জন্য সব সঞ্চয় উগরে দিয়েছিলেন। এসব কথা জানান দর্জির কাজ করা বাবা। যেদিন ডাক্তার হওয়ার কথা বাবাকে বলেছিলেন সাক্ষাৎকারে, সেই দিনের কথা বলতে গিয়ে গলা ধরে আসে তার। তিনি বলেন, ও বলল, বাবা ডাক্তার হলে আমি অন্যদের উপকারে লাগব, লোকের চিকিৎসা করব, তুমি কি বলো? আমি বলেছিলাম, ঠিক আছে তাই করো, আমরা তোমার পাশে থাকব। আজ দেখুন শেষমেশ কি হলো। ধরা গলাতেই তিনি বলতে থাকেন, হাসপাতাল ও বাড়িতে যাতায়াত করতে ওর শরীরের রক্ত জল হয়ে যেত, তাই আরও খাটাখাটনি করে ওর জন্য গাড়ি কিনবো বলে ঠিক করি। প্রথমে ওর সামনে যখন কথাটা পারি তখন ও আপত্তি করে। ও বলে মাসিক কিস্তি মেটাতে অসুবিধা হবে, আমাদের উপর বাড়তি বোঝা চাপাতে ও চায়নি। কিন্তু যখন বুঝলো বাসে করে যাওয়া আসা করতে আরও কষ্ট হচ্ছে, তখন গাড়ি কিনতে রাজি হয় মেয়ে। শহরতলির সেই বাড়িতেই আজও তারা থাকেন। পাড়াপড়শির কাছেও ভালো মেয়ে বলে সুখ্যাতি আছে। পুরনো বাড়িটা সামান্য সারানো হয়েছে, যার দরজায় পিতলের নেমপ্লেট সাঁটা রয়েছে। গর্বিত মা বাবা নিজেদের নাম বসাননি, লেখা রয়েছে ডাক্তার। বাবা আরও বলেন, ও যখন রাস্তায় থাকতো তখন আমরা দুশ্চিন্তা করতাম, কিন্তু হাসপাতালে পৌঁছে যেই ফোন করতো নিশ্চিন্ত হতাম আমি আর ওর মা। মনে করতাম এবার নিরাপদে আছে, কিন্তু সেই নিরাপদ স্থানই যে মেয়ের মৃত্যুকূপে পরিণত হবে তা কি দুঃস্বপ্নেও ভেবেছিলেন বাবা মা? আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করছে বিজেপি। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে এদিন রাস্তায় নামে গেরুয়া শিবির। মৌলালি থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিংহ, কৌস্তব বাগচিরা। দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। রব তোলেন তারা। সেই সঙ্গে মমতাকে বাংলা থেকে পালাতে হবে বলেও দাবি করেন তারা। আগামী 27শে অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপির ছাত্র সংগঠন ABVP। ওই দিন মমতাকে নবান্ন থেকে পালাতে হবে বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, ছাত্র আন্দোলনের জেরে সম্প্রতি বাংলাদেশ থেকে যেভাবে পালাতে হয়েছিল দেশের শেখ হাসিনাকে, মমতাকে সেভাবেই বাংলা ছেড়ে পালাতে হবে বলে দাবি করেন তারা। ডরিনা ক্রসিংয়ে পৌঁছে এদিন কৌস্তব বলেন, 27 তারিখ নবান্ন ছেড়ে পালাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে শান্ত রাখতে চাইলে, রাজ্যের মঙ্গল চাইলে হেলিকপ্টার, চার্টার বিমান রেডি রাখুন। নবান্নের ছাদ থেকে চেপে পালান, ঠিক শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ থেকে পালিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাংলা ছেড়ে পালাতে হবে। তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অর্জুন সিংহ বলেন, কথা এখন একটাই, দফা 1 দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। 27 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন থেকে পালাতে হবে, এই ডাকই দিচ্ছি আমরা। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপসের কথায়, বাংলার সর্বত্র যা হচ্ছে সাধারণ মানুষের প্রতিবাদ, রাজনৈতিক জীবনে একসঙ্গে এত মানুষকে প্রতিবাদে নামতে দেখিনি। তিনি আরও বলেন, ওর যদি গণতান্ত্রিক মূল্যবোধ, নৈতিকতার প্রতি এবং মানুষের প্রতি শ্রদ্ধা থাকতো, তাহলে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হওয়ার পর উপনির্বাচনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হতেন না। শুভেন্দু জানিয়েছেন, আরজিকরের ঘটনায় সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল এবং SP দাসকে হেফাজতে নিতে হবে। এরা সকলেই ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, তাদেরও ফাঁসি হওয়া উচিত বলে মত কৌস্তবের। নির্যাতিতার আত্মার শান্তি কামনায় এদিন 1 মিনিটের শোক পালনও করেন বিজেপি নেতৃত্ব। মশাল হাতে এদিন মিছিলের পাশাপাশি ডরিনা ক্রসিংয়ে পৌঁছে রাস্তায় আগুন জ্বালিয়েও প্রতিবাদ করে বিজেপি।
আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় পারদ চড়ছে। সেই আবহেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে সরব হচ্ছে বিজেপি। এবার সেই নিয়ে মমতাকে সময়সীমা বেঁধে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবারের মধ্যে মমতাকে পদত্যাগ করতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় বড় কিছু ঘটতে পারে বলেও হুঁশিয়ারি দিলেন। আরজি করের ঘটনায় বুধবার কলকাতার রাস্তায় মশাল হাতে মিছিল করে বিজেপি। সেই মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা টি শার্ট পরে মিছিলে হাঁটেন তিনি। মৌলালি থেকে ডোরিনা ক্রসিং গিয়ে মিছিল শেষ হয়, আর সেখান থেকেই মমতাকে পদত্যাগের সময়সীমা বেঁধে দেন শুভেন্দু। ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হওয়ার পর সংবাদ মাধ্যমে মুখ খোলেন শুভেন্দু। তিনি বলেন, সোমবারের মধ্যে পদত্যাগ করুন, নইলে মঙ্গলবার গুলি চললে তার দায় মমতাকে নিতে হবে। আরজি কর নিয়ে বিক্ষোভের মধ্যে বিজেপির তরফে মমতাকে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। 27 অগস্ট বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। ওই দিন মমতাকে নবান্ন ছেড়ে বাংলাদেশের শেখ হাসিনার মতো পালাতে হবে বলে দাবি বিজেপি নেতৃত্বের। সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর মেডিকেল কলেজের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে সিআইএসএফ। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে এসে পৌঁছেছেন সিআইএসএফ এর ডিআইজি। হাসপাতাল এবং হোস্টেলের নিরাপত্তার দায়িত্ব নেবে সিআইএসএফ। হাসপাতালের কোন জায়গায় কত জওয়ান মোতায়েন করতে হবে এবং কিভাবে নিরাপত্তা সুনিশ্চিত করা যায় রূপরেখা ঠিক করতে কথা বলেন পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। ঘুরে দেখেন জরুরি বিভাগ। 14 অগস্ট রাতে ভাঙচুর করা হয় এই জরুরি বিভাগেই। এ প্রসঙ্গে শুভেন্দুর বক্তব্য, এটা রাজ্যে 355 ধারা জারি হওয়ারই সমান। পুলিশ মন্ত্রী ফেল, লাজ লজ্জা নেই। এই পরিস্থিতিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে তাদের দায়িত্ব পালন করছে। তার মধ্যেও কোনো কারণে সুপ্রিম কোর্ট আরজি করে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দিয়েছে। আমরা পরিষ্কার বলেছি, এখানে আরজি করকে ঘিরে গণ্ডগোল করছে রাম, বাম এবং কিছু অশুভ শক্তি। এখন তাদের বাহিনী যদি সামলায় আমাদের কোনো আপত্তি নেই, করতে পারে, দায়িত্ব নিয়েছেন, করছেন। কিন্তু এমন বহু জায়গায় রয়েছে, অন্য রাজ্যেও ঘটছে, সেখানে কেন্দ্রীয় বাহিনী নামেনি, শুধু বাংলায় কেন্দ্রীয় বাহিনী আসবে, বিজেপি শাসিত রাজ্য যাবে না। সেটা কি করে হতে পারে? সিভিক ভলেন্টিয়ারদের পুজোর বোনাস বৃদ্ধি করার নির্দেশিকা প্রকাশ করল নবান্ন। এবার কলকাতার সঙ্গে জেলার সিভিক ভলেন্টিয়ার কিংবা গ্রামীণ এলাকার ভিলেজ পুলিশের বোনাসের অঙ্কের কোনো ফারাক রইল না। নবান্নের নির্দেশিকা অনুযায়ী 5,300 টাকা থেকে বৃদ্ধি করে সিভিক ভলেন্টিয়ারদের বোনাস করা হলো 6,000 টাকা। গতবার প্রথম যে নির্দেশিকা জারি হয়েছিল তাতে কলকাতা সিভিক ভলেন্টিয়ারদের বোনাস 5,300 টাকা থাকলেও জেলার সিভিক ভলেন্টিয়ার্সদের ক্ষেত্রে ছিল 2,000 টাকা। তা নিয়ে বৈষম্যের অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী নেতা গোটা বিষয়টিকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেছিলেন। শুভেন্দুর বক্তব্য ছিল, কলকাতা সিভিক ভলেন্টিয়াররা 5,300 টাকা পান, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জেলার সিভিক ভলেন্টিয়ারেরা কেন বঞ্চিত হবেন, কেন তাদের কম অর্থ দেয়া হবে? শুভেন্দুর অভিযোগ ছিল, জেলার প্রতি বিমাতৃসুলভ মনোভাব দেখাচ্ছে রাজ্য সরকার। তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের মতোই রাজ্যের অন্য জেলায় কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও সমান অঙ্কের পুজোর বোনাস পাবেন। মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে লিখেছিলেন, কিছু রাজনৈতিক দল এবং নেতা অসৎ উদ্দেশ্যে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। সেই সঙ্গে মমতা এও লিখেছেন, আমি আশ্বাস দিচ্ছি, পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের মতো 5,300 টাকা পুজোর বোনাস পাবেন। চলতি বছরের গোড়ায় বর্ধিত অঙ্ক দিয়েছিল রাজ্য সরকার। এবার প্রথম নির্দেশিকাতেই সবার জন্য সমান টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে নবান্ন, অর্থাৎ 13% বোনাস বৃদ্ধি পেল সিভিক ভলেন্টিয়ারদের। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।